পুলিশের একটি সাজোয়া যানের উপর থেকে একজনকে টেনে নিচে ফেলে দেওয়া হয়। তিনি সাজোয়া যানের চাকার কাছে সড়কে পড়ে থাকেন। এরপর পুলিশের এক সদস্য সাজোয়া যান থেকে নিচে নামেন, এক হাত ধরে টেনে সড়কে ফেলে রাখেন। এখানেই শেষ নয়, পরে কয়েকজন পুলিশ মিলে তাকে টেনে সড়ক বিভাজকের উপর দিয়ে ঠেলে অপর পাশে ফেলে দেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত 18 জুলাই ঘটনাটি ঘটে। যাকে ফেলে দেওয়া হয় তার নাম শাইখ আসহাবুল ইয়ামিন। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির MIST কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি থাকতেন MISTর উসমানী হলে। তাকে পরিবারের সদস্য ও বন্ধুরা ইয়ামিন নামেই রাখতেন। মঙ্গলবার সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকার বাসায় কথা হয় ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, একজন জীবন্ত মানুষকে কোনো মানুষ নিচে ফেলে দিতে পারে না। আমি কারো কাছে বিচার চাই না। জিডি করেছি, ছেলের লাশের পোস্টমর্টম করাইনি, শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি। সবাই দোয়া করবেন আমরা যেন ধৈর্য ধরতে পারি। ইয়ামিনকে এভাবে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। মহিউদ্দিন ভিডিওটি দেখেন ঘটনার 2 দিন পরে, তবে অনেকেই ভিডিওটি ডাউনলোড করে রেখেছেন। মহিউদ্দিন বলেন, তার ছেলে ইয়ামিন মারা যাওয়ার পর তাকে নিয়ে ফেসবুকে কয়েকজন এককভাবে মন গড়া কথা বলেছেন। তিনি চান তার ছেলের সম্পর্কে সবাই সঠিক তথ্য জানুক। ইয়ামিনের জন্ম 2001 সালের 12 ডিসেম্বর। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSC পাশ করেন। এই 2 পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডে পাওয়া সনদ ও বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন। বাবা মহিউদ্দিন ছেলের এক একটা সনদ দেখাচ্ছিলেন আর স্মৃতিকাতর হয়ে পড়ছিলেন। ইয়ামিনের মা নাসরিন সুলতানা, তিনি গৃহিণী। বোন শাইখ আসহাবুল জান্নাত, তিনি পড়ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। মা ও বোন ইয়ামিনকে নিয়ে কোনো কথা বলতে চাইলেন না। সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় ইয়ামিনকে কবর দেওয়া হয়েছে। তার কবরে একটি তুলসী গাছ ও একটি ফুলের চারা লাগিয়েছেন মা নাসরিন সুলতানা। আবাসিক এলাকার ভিতরে থাকা শহীদ মিনারে ইয়ামিনের ছবি দিয়ে একটি ব্যানার টানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ অন্যরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিচ্ছেন। মহিউদ্দিন একটি বেসরকারি ব্যাংক থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি বলেন, সন্তান মারা যাওয়ার মানে হলো আমৃত্যু কষ্ট। ছেলেকে নির্মমভাবে হত্যা করার ভিডিও দেখাটা আরো কষ্টের। ইয়ামিনের বাবার অভিযোগ, তার ছেলে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজার চেষ্টা হয়েছে। তিনি বলেন, আমার ছেলেকে কেউ রাজনৈতিক দলে গুটি বানাক, তা আমরা চাই না। আমার ছেলে রাজনীতি সচেতন ছিল, আমিও রাজনীতি সচেতন, তবে কোনো দল করি না। ছেলে বুয়েট রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও পড়েনি, পড়েছে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে। পরে ভর্তি হয় MIST-তে। এই 2 শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিতে রাজনীতি করার সুযোগ নেই। মহিউদ্দিন বলেন, তবে আমরা ধার্মিক পরিবার। ছেলে নামাজ পড়তো, তার মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল। এটা দেখে কেউ যদি আমার ছেলেকে সন্ত্রাসী, জঙ্গি, জামায়াত শিবির বা জামায়াত বানানোর চেষ্টা করে, তা তো আমরা হতে দেব না। মহিউদ্দিন বলেন, ফেসবুকে ভিডিওটি অনেকেই দেখেছেন, পরিবারের সদস্যরাও ভিডিওটি দেখেছেন। এর বাইরে সেদিন আসলে কি ঘটেছিল তা এখনো পর্যন্ত তারা সুনির্দিষ্টভাবে জানেন না। ইয়ামিনের বন্ধু সহ অন্যদের মুখ থেকে ঘটনার টুকরো টুকরো খবর জানতে পারছেন। 17 জুলাই সকালে ইয়ামিন MISTর হল থেকে বাসায় ফেরেন। হল ছাড়ার নির্দেশনা নিয়ে ইয়ামিনদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। ইয়ামিন মারা যাওয়ার পর তার একটি লেখা থেকে এই কথা জানতে পারেন বাবা মহিউদ্দিন। মহিউদ্দিন জানান, ইয়ামিন তার মা ও বোনকে সব কথা বলতেন, তবে তার সঙ্গে ছেলের সম্পর্কটা বন্ধুর মতো ছিল না। হল থেকে ছেলে বাসায় ফেরার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। মহিউদ্দিন বলেন, ছেলে মারা যাওয়ার পর ফেসবুকে কেউ কেউ বলেছেন মারা যাওয়ার দিন ইয়ামিন রোজা রেখেছিলেন। এ কথাটা সত্য নয়। ছেলের কবরের পাশে একটি বিড়াল বসে আছে, এমন একটি ছবি মহিউদ্দিন ফেসবুকে পোস্ট করেছেন। এই ছবি দেখে অনেকেই প্রচার করছেন বিড়ালটি ইয়ামিনের ছিল। ইয়ামিন মারা যাওয়ায় তার কবরের পাশে গিয়ে বসে আছে বিড়ালটি, এটিও সত্য নয়। বিড়ালটি আশপাশের কারো হতে পারে। সেদিন ইয়ামিনের কবরের পাশে বিড়ালটি বসেছিল। এই দৃশ্য দেখে তার এক ভাগ্নের ছবিটি তুলেছিলেন। 18 জুলাই মহিউদ্দিন বাইরে যাচ্ছিলেন। সকাল 10:30টার দিকে ইয়ামিন দৌড়ে তার কাছে এসেছিলেন। বলেছিলেন তার কয়েকজন বন্ধু আন্দোলনে আহত হয়েছে।
মিরপুরের দিকে তার পরিচিত কোনো হাসপাতাল আছে কিনা যেখানে বন্ধুদের ভর্তি করা যাবে। মহিউদ্দিন ছেলেকে বলেছিলেন, মিরপুরে কোনো হাসপাতালে আমার পরিচিত কেউ নেই, তবে টেকনিক্যাল মোড়ের একটি হাসপাতালে আহত বন্ধুদের নিয়ে যাওয়া যেতে পারে। কথা বলার পরে ছেলে রাগ দেখান। সেটাই ছিল ছেলের সঙ্গে তার শেষ কথা। মহিউদ্দিন বলেন, দুপুর 12:30টার দিকে ঘরে ফিরে ছেলেকে বলি, শুধু ঢাকা নয়, সাভারেও তো গন্ডগোল শুরু হয়ে গেছে। ছেলে কথা শোনার পর কোনো কথা বলেনি। পরিচিত হাসপাতালের ঠিকানা দিতে পারেনি বলে ছেলে রাগ করেছে। তবে ছেলেকে দেখে বুঝতে পারেনি সে তার বন্ধুদের নিয়ে চিন্তা করছিল। এদিন মহিউদ্দিন জোহরের নামাজ পড়তে মসজিদে যান, ইয়ামিনও নামাজে যান। মহিউদ্দিন মসজিদ থেকে কিছুটা দেরিতে বেলা 2টার দিকে বের হন। বের হয়ে দেখেন মোবাইলে তার স্ত্রীর দুটো মিস কল। স্ত্রীকে ফোন দিলে তিনি জানান ইয়ামিন বন্ধুদের দেখতে যাবে বলে ঘর থেকে বের হয়ে গেছে। তারপর ছেলেকে বাসার সবাই ফোন দিতে থাকেন, কিন্তু ফোন ধরেননি ইয়ামিন। ইয়ামিনের বন্ধুরা সাভার ও মিরপুর এলাকায় থাকেন। সেদিন রাস্তা গাড়ি চলাচল বন্ধ ছিল। বুঝতে পারছিলেন না ছেলেকে খুঁজতে কোথায় যাবেন। মহিউদ্দিন বলেন, বাসায় টেলিভিশন নেই, তাই বাইরের কোনো খবর দেখতে পারছিলাম না। ইন্টারনেট কাজ করছিল না, তাই ফেসবুকেও কোনো খবর জানতে পারছিলাম না। অথচ ততক্ষণে অনেক কিছুই ঘটে গেছে। বেলা 3টার দিকে ইয়ামিনের মাকে একজন ফোন করে সাভার এনাম মেডিকেল কলেজে হাসপাতালে যেতে বলে। মহিউদ্দিন বলেন, তখন মনে করেছি ছেলে হয়তো আহত হয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন পথ ঘুরে হাসপাতালে যাই। নাম শুনে একজন বলেন ওটিতে যান। সেখানে যাওয়ার পর আরেকজন নিচতলায় যেতে বলেন। এক নারী চিকিৎসক এসে ইয়ামিনের মাকে জড়িয়ে ধরেন। তখনও ছেলের মৃত্যুর কথা চিন্তা করেনি। মহিউদ্দিন জানান, ওই নারী চিকিৎসক তাদের একটি তালা দেয়া রুমের সামনে নিয়ে যান। সেখানে শিক্ষার্থীদের অনেক জটলা ছিল। তালা খুললে দেখা গেল একটি স্ট্রেচারে ইয়ামিন শুয়ে আছেন। তখন জানা গেল এই হাসপাতালে আনার আগে তার ছেলে মারা গেছেন। এখানে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগই পাননি চিকিৎসকরা। ছেলের বন্ধুরা জানান, ইয়ামিনকে প্রথমে বেসরকারি ক্লিনিকে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো ক্লিনিক ভর্তি করতে রাজি হননি। বন্ধুদের কাছ থেকে পাওয়া আরেক ভিডিওতে দেখা যায় ইয়ামিনকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কেউ কেউ তাকে চোখ খোলা রাখতে বলেছিল। ইয়ামিন সাহসী ছিল। পারিবারিক সিদ্ধান্তে ইয়ামিনের লাশের ময়নাতদন্ত করা হয়নি বলে জানান মহিউদ্দিন। তিনি বলেন, তারা ছেলের লাশ দ্রুত হাসপাতাল থেকে বের করতে চাইছিলেন। তখন বাইরের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, পুলিশের গুলিতে মারা গেছে বলে হাসপাতালের কেউ কেউ লাশ দিতে ভয় পাচ্ছেন। কেউ কেউ লাশ বের করতে বাধাও দেন। অন্যদিকে শিক্ষার্থীরা ইয়ামিনের লাশ নিয়ে মিছিল করতে চাচ্ছিলেন। তখন ছেলের এক বন্ধুর সহায়তায় অ্যাম্বুলেন্স এনে দ্রুত লাশ বাসায় আনা হয়। মহিউদ্দিন বলেন, ছেলেকে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাফন করতে চেয়েছিলেন, কিন্তু কুষ্টিয়া থেকে এক আত্মীয় ফোন করে জানান স্থানীয় থানা থেকে বলা হয়েছে অনুমতি ছাড়া লাশ দাফন করা যাবে না। দেশের পরিস্থিতিও এমন ছিল যে ঢাকা থেকে কুষ্টিয়া বা কুষ্টিয়া থেকে ঢাকায় আসার মতো অবস্থা ছিল না। সাভারে লাশ দাফনের ক্ষেত্রেও ময়নাতদন্তের প্রতিবেদন লাগবে বলে থানা থেকে জানানো হয়। পরে এক পুলিশ বন্ধুর সঙ্গে পরামর্শ করলে তিনি জানান পারিবারিক কবরস্থানে লাশ দাফন করলে কোনো সমস্যা হবে না। তাই সাভারের এই আবাসিক কলোনির কবরস্থানে ছেলেকে দাফন করা হয়। 5 আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত তার কাছে আওয়ামী লীগের নেতা সহ বিভিন্ন জন ফোন করে ছেলের সম্পর্কে নানা তথ্য জানতে চান। কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে পুলিশ যায়, খোঁজ খবর নেয়। মহিউদ্দিন গর্ব করে বলেন, তার ছেলে সাহসী ছিলেন, অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন। ক্লাসে এক শিক্ষককে ইয়ামিন সরাসরি বলেছিলেন তার পড়ানো হচ্ছে না। 2 দিন পরে সে শিক্ষক স্বীকার করেছিলেন যেভাবে পড়াচ্ছিলেন তা ঠিক ছিল।